আজকে আমরা শুরু করব ক্লাস 11-এর তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র এই চ্যাপ্টারটা। তো তাপগতিবিদ্যা ফিজিক্সের বা পদার্থবিদ্যার এমন একটা শাখা যেখানে আমরা তাপীয় শক্তি এবং কোনো একটা সিস্টেমের বা তাপগতীয় সংস্থার তার ভর, তার চাপ, তার আয়তন এগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। মানে কোনো একটা সিস্টেমকে বা তাপগতীয় সংস্থাকে, এখানে মূলত আমরা গ্যাসীয় সিস্টেম নিয়ে আলোচনা করব। এখান থেকে যদি আমরা বাইরে থেকে যদি তাপ দিই তাহলে এর ভেতরে চাপ, তার আয়তন, এই পিস্টনটা কি ওপরের দিকে ওঠার চেষ্টা করবে না নিচের দিকে নামবে, তার ভর, তার আয়তন, তার চাপের সাথে পারস্পরিক যে সম্পর্ক সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে মেনলি আমাদের এখানে তাপ বাইরে থেকে প্রযোজ্য হবে বা নিষ্কাশন হবে এবং তার ইম্প্যাক্টটা নিয়ে আমরা ডিসকাস করব এবং এর সাথেই আমরা চলে আসবে দুটো সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। তো এত কিছু নিয়ে আলোচনা করার আগে আমাকে জানতে হবে যে তাপের সাথে শক্তির কী সম্পর্ক বা কাজের কী সম্পর্ক। তো আমরা সবাই জানি যে শক্তির যে বিভিন্ন রকমের রূপ রয়েছে, যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, কেমিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, হিট এনার্জি। তো এইগুলো কিন্তু তাপটাও কিন্তু এক রকমের শক্তিরই একটা রূপ বলা যায়। তার মানে এক রকমের শক্তি থেকে আর এক রকমের শক্তি যেমন রূপান্তর করা যায় সেটাও কিন্তু এখানেও সম্ভব। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, আমরা সবাই জানি ল অফ কনজারভেশন অনুযায়ী। তাই এক্ষেত্রেও তাপ থেকে আমরা কিন্তু যেমন অন্য শক্তি পাবো, ঠিক অন্য শক্তি থেকেও কিন্তু আমরা তাপ শক্তিকে পাবো। যেমন যদি বলি যে যান্ত্রিক শক্তি থেকে আমরা তাপ শক্তি পেতে পারি, যেমন খুব সহজে আমরা যদি বলি আমরা হাতে হাত ঘষছি, শীতকালে হাতে হাত যদি ঘষি তাহলে আমরা হাতটা গরম হয়ে যায়। তাহলে এই যে শক্তিটা আমরা পেলাম, এই যে নতুন যে হিট এনার্জিটা তৈরি হলো, এটা কীভাবে সম্ভব হলো? এটা অটোমেটিক্যালি তৈরি হতে শুরু করলো না, আমাকে কোনো একটা শক্তি ব্যয় করতে হয়েছে, আমাকে একটা বাইরে থেকে একটা কাজ করতে হয়েছে, তবেই আমি এই হিট এনার্জিটা পেয়েছি। কিন্তু তাহলে অ্যাকচুয়ালি কিন্তু তাপটাও একটা শক্তি, ঠিক আছে? তাই কোনো রকম কিছু আমরা কনভার্ট করছি কিন্তু অ্যাকচুয়ালি, এবার কতখানি কনভার্ট করতে পারছি, যতখানি আমরা হাতটাকে ঘষছি ততখানি কি হিটটা তৈরি হচ্ছে, না এর থেকেও কিছুটা হিট কম তৈরি হচ্ছে? যতখানি কনভার্ট করার উচিত, একটা যান্ত্রিক শক্তি থেকে আমরা কি ফুললি কি তাপ পাচ্ছি, 100% কি তাপ এনার্জিটা পাচ্ছি, নাকি কিছুটা লস হয়ে যাচ্ছে, পুরোটা কনভার্ট করতে পারছি না? এইটাকে নিয়েই আমরা এবার ডিসকাস করব যে তাপ এবং এই যে শক্তির যে কতখানি তুল্যমূল্য, মানে একটা কাজ করছি সেই কাজ থেকে কতখানি আমরা তাপ পেতে পারি, ঠিক আছে? এই যান্ত্রিক শক্তিটা পাবো কী করে? একটা যান্ত্রিক কাজ করেই তো যান্ত্রিক শক্তি পাবো। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু একটা কাজ থেকেই, কোনো একটা কাজ করেই আমরা কিন্তু সেই শক্তিটা পাচ্ছি। তাহলে এবার কতখানি শক্তিটাকে কনভার্ট করতে পারছি তাপের ভেতরে, সেটাকে নিয়ে আমরা, বিজ্ঞানী জেমস প্রেস্কট জুল একটা সূত্র দিয়েছেন, ঠিক আছে? তো সেটাকে আমরা বলছি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, সেখান থেকে পাবো অবশ্যই, এবং সেটাকে বলা হচ্ছে জুলের সূত্র। তো জুলের সূত্র প্রথমে আমরা যদি দেখি, তো জুলের সূত্রে বলছে, একটু আগে আমরা যেটা বেসিক নলেজ দিলাম যে এক প্রকার শক্তি থেকে আরেক প্রকার শক্তিতে কনভার্ট করা সম্ভব, সেই শক্তিকে নতুন করে সৃষ্টি বা ধ্বংস করা যায়। এখানে যে আমরা ঘষিয়ে বলছি তাপ তৈরি করলাম, না, তাপ অবশ্যই তৈরি হলো, কিন্তু কোনো একটা শক্তি অবশ্যই খরচ করতে হয়েছে বলেই তাপটা তৈরি হলো, ঠিক আছে? তো তিনি বলছেন যে কোনো রকম একজন যে যান্ত্রিক কাজ করব, তাহলে সেই কাজকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত যদি আমরা করতে পারি, কোনো একটা কাজ করছি সেই কাজটা যদি পুরোপুরি তাপে কনভার্ট হয়, তাহলে সেই কৃতকার্য এবং তাপের উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক হবে। যত আমি বেশি যান্ত্রিক কাজ করতে পারবো তত বেশি আমার এদিকে তাপ তৈরি হবে, ঠিক আছে? তার মানে কৃতকার্য ও তাপ পরস্পরের সমানুপাতিক। তাহলে কৃতকার্য যদি ডব্লিউ হয় আর আমি যে পরিমাণ হিট তৈরি করছি সেটা যদি বলি হিট এনার্জি ডব্লিউ এইচ, তখন এই দুটো হবে প্রপোর্শনাল, পরস্পরের সমানুপাতিক। তাহলে অবভিয়াসলি সমানুপাতিক সাইন তুললে কী হবে? ডব্লিউ ইকুয়াল টু জে এইচ। এটাই হচ্ছে জুলের সূত্র, যেখানে যে একটা অবশ্যই ধ্রুবক আমরা সবাই জানি, এবং এই ধ্রুবকটাকেই বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। কেন যান্ত্রিক তুল্যাঙ্ক? কারণ এই যে কৃতকার্যটা করছি তার মানে কোনো একটা যান্ত্রিক কাজ করছি, সেই যান্ত্রিক কাজের কতখানি আমি তাপের
মুহূর্তে ইকুইভ্যালেন্ট তাপ পাচ্ছি সেটাকেই জন্য বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, মানে কতখানি সমান আমি কনভার্ট করতে পারছি, ঠিক আছে, জুলস ইকুইভ্যালেন্ট অফ হিট। তাহলে জে এর সংজ্ঞা যদি আমরা এখান থেকে বার করি কী দাঁড়াবে, জে ইকুয়াল টু কী দাঁড়াবে, ডাব্লিউ বাই এইচ। তাহলে অবভিয়াসলি আমি যদি এখানে কোনোভাবে যদি এইচ ইকুয়াল টু 1 পুট করতে পারি, এইচ ইকুয়াল টু যদি 1 পুট করতে পারি, তাহলে কী দাঁড়ায়, জে ইকুয়াল টু ডাব্লিউ। তার মানে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে আমাকে যতখানি খাটতে হবে, গতরে খাটতে হবে, বা একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যতখানি কাজ করতে হবে, সেটাকেই বলবো আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যে কোনো সংজ্ঞা কিন্তু সবসময় এইভাবেই তৈরি হয়। আমি এর আগেও বলেছি যে আমার যেটা দরকার সেটাকে রাখবো এবং বাকি সবগুলোকে তলায় যেগুলো থাকবে সেগুলোকে 1 করে দেবো, তাই অটোমেটিক্যালি আমার সংজ্ঞা তৈরি হয়ে যাবে। সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, পরীক্ষার হলে বসে সংজ্ঞা লিখে আসা যাবে, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এখান থেকে আমাকে যদি আবার ত্বরণের সংজ্ঞা বার করতে বলা হয়, কী করবো, ত্বরণকে একদিকে রাখবো আর বাকি যা আছে উল্টো দিকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে একক ভরের উপরে একক বল দিলে তাহলে আমার যেটা হবে সেটা একক ত্বরণ তৈরি হয়ে যাবে। তো এই সংজ্ঞা কিন্তু নিজের উপরে নিজের থেকেই তৈরি করে নেওয়া যাবে, যা দরকার সেটাকে রাখবো, বাকিগুলোকে সব সাইডে পাঠিয়ে 1 করে দেবো, ইউনিট করে দেবো। তাহলে এখানেও তাই, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে আমাকে যত পরিমাণ কাজ করতে হবে সেটাই হবে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তাহলে বিভিন্ন এককে তার ভ্যালু আলাদা হবে। সিজিএসে যদি নিই তাহলে যেমন আমাকে সেন্টিমিটার ইউজ করতে হবে, এসআইতে নিলে আমাকে, এমকেসে নিলে আমাকে মিটার ইউজ করতে হবে, তাহলে তার ভ্যালু আলাদা হবে। তাই এবার জে এর যে ভ্যালুগুলো হবে সেগুলো আমরা কী দেখব, সিজিএস পদ্ধতি যদি আমরা ইউজ করি তাহলে আমরা জানি বেসিক ফর্মুলা ডব্লিউ ইকুয়াল টু জে এইচ। তাহলে সিজিএস পদ্ধতিতে এককের তাপের এককের আমরা ভ্যালু কি নিচ্ছি, ক্যালোরি। তার মানে একক পরিমাণ তাপ উৎপন্ন করবো মানে সবসময় আমরা 1 ক্যালোরি তাপ উৎপন্ন করার চেষ্টা করবো। এইচ এর ভ্যালুটা সবসময় আমরা একক রাখছি, মানে 1 ক্যালোরি। এবার এই 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে আমাকে সিজিএসে কতখানি খাটতে হবে আমি দেখব, তাহলে সেটাই আমার করসপন্ডিং জি এর ভ্যালু হবে। তাহলে বলছে যে সিজিএস পদ্ধতিতে যদি আমাকে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কাজকেও আমাকে কিসে নিয়ে যেতে হবে, আর্গে, কারণ সিজিএসের কাজের একক হচ্ছে আর্গ। তখন দেখা যায় যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে আমাকে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ এতখানি কাজ করতে হয়। তাহলে অবভিয়াসলি জের ভ্যালু কত, জে ইন্টু 1 ক্যালোরি, তাহলে জের ভ্যালু কত হবে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। এটা সিজিএসে জে এর একক, 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, ঠিক আছে। আবার আমরা কি জানি যে এক জুল মানে 10⁻⁷ আর্গ, 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। এই জে এবং এই জুল দুটো কিন্তু এক জিনিস না, এটা জুল মানে হিটের কাজের একক, আর এটাকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জেমস প্রেসকট জুলের রেসপেক্টে, যদিও বা এটা তারই আবিষ্কার, তো সেই কনস্ট্যান্টটাকে আমরা জে ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এমকেএস পদ্ধতিতে মিটার কিলোগ্রাম সেকেন্ড যদি আমরা নিই, এমকেএস পদ্ধতিতে 1 জুল মানে 10⁻⁷, তার মানে এই যে 10⁻⁷ আর্গ এর জায়গাতে আমরা 1 জুল বসাতে পারি, তার মানে সেক্ষেত্রে জে এর ভ্যালু হয়ে যাবে 4.2 জুল পার ক্যালোরি এমকেএস পদ্ধতিতে, ঠিক আছে। এমকেএস পদ্ধতিতে আমরা জানি 10⁻⁷ আর্গ মানে 1 জুল, তার মানে জে ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। আর এসআই পদ্ধতির ক্ষেত্রে কী হবে, এসআই পদ্ধতিতে আমাদের কাজের এককও জুল এবং হিটের এককও জুল, এগুলো কিন্তু সব ক্যালোরি ধরে করছিলাম আমরা, ঠিক আছে। এসআই পদ্ধতিতে ক্ষেত্রে আমাদের কাজের এককও জুল এবং তাপের এককও জুল, তাহলে সেক্ষেত্রে কিন্তু জে এর ভ্যালু হয়ে যাবে 1, ঠিক আছে। জে এর ভ্যালু হয়ে যাবে 1। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কিন্তু জে এর কোনো প্রয়োজনীয়তাই নেই, মানে সেক্ষেত্রে জে এর আলাদা করে আর কোনো আমাদের মাথা ব্যথার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো আমাদের জুলের বিভিন্ন পদ্ধতিতে একক, ঠিক আছে। তাহলে আমরা কী বলতে পারি এখানে, 1 ক্যালোরি মানে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ, মানে এই তাপকে আমরা যদি কনভার্ট করি কাজের ক্ষেত্রে, এবার 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ মানেই হচ্ছে 4.2 জুল। তাহলে আমরা এখানে কী বলতে পারি যে অ্যাকচুয়ালি 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ। আবার
10⁷ আর্গ মানে 1 জুল, মানে 4.2 জুল। ঠিক আছে, এখান থেকে বোঝা যাচ্ছে তাপের এবং কাজের মধ্যে যে রিলেশনটা রয়েছে। ঠিক আছে, এরপরে যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। এরপরে আমরা ডাইরেক্ট থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে ঢুকবো, তাপগতীয় সংস্থা। তাপগতীয় সংস্থা কোনটা না, তাপগতীয় সংস্থা আমাদের পরিপার্শ্ব যে এনভায়রনমেন্ট যেটা একটা, সেটা আউটসাইডার, এবং তার ভেতরে একটা নির্দিষ্ট সীমার ভিতরে যে গ্যাসীয় অবস্থাটা রয়েছে, যে গ্যাসীয় সংস্থাটা রয়েছে, সেটাকেই বলা হবে, সেটা যে অবস্থায় রয়েছে সেটাকেই তার তাপগতীয় সংস্থা বলা হবে। তার মানে এই মুহূর্তে এটাকে যদি আমি একটা বাউন্ড সিস্টেমের ভেতরে ধরি, যে একটা ওপেন সিস্টেমের নয়, ক্লোজড সিস্টেম, তাহলে এর নির্দিষ্ট একটা চাপ থাকবে, এর নির্দিষ্ট একটা আয়তন থাকবে, এর নির্দিষ্ট একটা ভর থাকবে, এর নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকবে, সব নির্দিষ্ট থাকবে, কারণ এটা বাইরে থেকে বাউন্ড রয়েছে। এবার বাইরে থেকে তাপ নিতেও পারে, তাপ দিতেও পারে, সেগুলো পরে দেখবো। কোনো একটা পার্টিকুলার মোমেন্টে এগুলো ফিক্স থাকবে। ঠিক আছে, তাহলে এই নির্দিষ্ট সীমা দ্বারা আবদ্ধ কোনো একটা বস্তু বা বস্তুর সংস্থাকে সাধারণভাবে আমরা বলবো তাপগতীয় সংস্থা। সেক্ষেত্রে আমরা কী কী নিয়ে আলোচনা করব, তার এই সমস্ত চলগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, তো কেন হঠাৎ করে এইগুলোই আমরা ডিসকাস করছি? কোনো একটা 3 ডাইমেনশনালে কোনো একটা বস্তুকে যদি লোকেট করতে হয়, তাহলে আমাদের কিন্তু মিনিমাম 3টে কোঅর্ডিনেট দরকার হয়। যদি কোনো একটা বস্তুকে লোকেট করতে হয়, আমাদের XY Z কোঅর্ডিনেট দরকার হয়। লেখচিত্রের ক্ষেত্রে যেহেতু সেটা 2 ডাইমেনশনাল, তাই আমাদের X আর Y দরকার হয়, X আর Y কোঅর্ডিনেট। ঠিক সেরকমই কোনো একটা সংস্থা কোন অবস্থায় রয়েছে সেইটা যদি আমাকে জানতে হয়, তাহলে তার আমাদের জানতে হবে তার টেম্পারেচার কত, তার ভলিউম কত, তার প্রেশার কত, তার মাস কত, আর তার ডেনসিটি কত। এই কয়েকটা জিনিস যদি আমাকে কেউ বলে দেয়, তাহলে আমি বলে দেবো যে ওই তাপগতীয় সংস্থাটা কী অবস্থায় রয়েছে। ঠিক আছে, এখানে যেমন এই পজিশন কোঅর্ডিনেট যদি আমাকে কেউ বলে দেয়, তাহলে আমি যে কোনো জায়গায় লোকেট করতে পারবো। তাহলে সেক্ষেত্রেও আমি তাপগতীয় সংস্থার আয়তন মানে বুঝতে পারবো যে তার এতখানি জায়গা জুড়ে রয়েছে, তার টেম্পারেচার কত, তো মানে কতখানি হিট এনার্জি তাতে রয়েছে। তো সেইগুলো আমাদের জানতে গেলে আমাদেরও কিন্তু একটা তাপগতীয় সংস্থার যে যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে এইগুলো। এবং সেই জন্যে যে ফর্মুলাগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু এই ম্যাক্সিমাম এই দুটো আমাদের খুবই কমই দরকার হবে, ম্যাক্সিমাম টেম্পারেচার, প্রেশার এবং ভলিউম। তো ম্যাক্সিমাম ফর্মুলাও কিন্তু এই তিনটের উপরে বেস করে তৈরি হয়েছে। যেমন বয়েলস ল ফর্মুলা PV = কনস্ট্যান্ট। তার মানে সেক্ষেত্রে টেম্পারেচারকে আমরা এই তিনটের মধ্যে যখন ফর্মুলা তৈরি করবো, একটাকে সবসময় কনস্ট্যান্ট রাখবো, বাকি দুটোকে ভ্যারি করাবো, তখন টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে এই দুটোর মধ্যে ফর্মুলা। চার্লস ল এর মধ্যে কী হয়েছে, চার্লস ল V proportional to T, তাহলে V/T = কনস্ট্যান্ট। তার মানে কি V আর T এর মধ্যে ফর্মুলা করেছে, তার মানে প্রেশারকে তখন কনস্ট্যান্ট রেখেছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু নতুন নতুন ফর্মুলাগুলো আসছে। আচ্ছা, তো এই তাপগতীয় সংস্থাকে জানার জন্য আমাদের এত কিছু দরকার। এই যে জিনিসগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় চল বা ভেরিয়েবল। একটাকে ভ্যারি করে সেটার উপরে অন্যগুলো কীভাবে ডিপেন্ডেন্ট হচ্ছে সেগুলো জানা যায়। তো এই চল দু রকমের হয়, এক সংকীর্ণ চল, একটা হচ্ছে ব্যাপক চল। একটা সংকীর্ণ চল, একটা ব্যাপক চল। ইংরেজিতে বলা হয় ইনটেনসিভ ভেরিয়েবল এবং এক্সটেন্সিভ ভেরিয়েবল। কী জিনিস না, বলছে যে এই যে আমি জিনিসগুলো নিলাম, টি, ভি, পি, মাস, আরও অনেক কিছু রয়েছে, ইন্টারনাল এনার্জি, চৌম্বক ভ্রামক, এত কিছু দিয়ে আমাকে কোনো একটা সিস্টেমকে পুরোপুরিভাবে আমি জানতে পারবো। তো তার ভেতরে কিছু কিছু জিনিস আছে যেগুলো ভরের উপর ডিপেন্ড করে না। মেনলি কিন্তু আমরা এই ডেফিনেশনটা তৈরি করেছি শুধুমাত্র ভরের উপরে বেস করে। যে জিনিসটা ভরের উপর ডিপেন্ড করবে না, সেটাকে ফেলবো আমরা সংকীর্ণ চলের উপরে, মানে ভরের উপর ডিপেন্ডেন্সি তার নেই। কিন্তু যে জিনিসটা ভরের উপরেই ডিপেন্ডেন্ট, তাকে আমরা ফেলবো ব্যাপক চলের ভেতরে। যেমন কোনো একটা গ্যাসের চাপ, সবসময় আমরা এখানে গ্যাসীয় সংস্থা নিয়ে ডিসকাস করবো। কোনো একটা গ্যাসের ভেতরে যে চাপটা রয়েছে সেটা কিন্তু তার ভরের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, এই গ্যাসের চাপ সব এইখানেও যা হবে, এইখানেও তাই হবে, সব জায়গাতেই কিন্তু
সেমই পাবো, এইটুকু জিনিস নিলেও আমি কিন্তু তার চাপ কিন্তু একই পাবো, ঠিক আছে। আবার উষ্ণতা, এইখানকার টেম্পারেচারও যা হবে, এইখানকার টেম্পারেচার এইটুকু যে পরিমাণ গ্যাস নিয়েও কেউ যদি আলাদা করে তার টেম্পারেচার মাপে তাহলেও তাই হবে। তার মানে কিন্তু এই চাপ, উষ্ণতা এগুলো কিন্তু ভরের উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় আয়তন, যেমন খুব সহজ একটা ছোট্ট এক্সাম্পল নেওয়া যেতে পারে, এরকম একটা গ্যাস চেম্বার রয়েছে, এর পুরো জায়গাটার ভলিউম হচ্ছে ভি এবং পুরো গ্যাসের মাস হচ্ছে এম। এবার যদি এটাকে কেউ চেম্বার দিয়ে ভাগ করে দেয়, চারটে জায়গা দিয়ে যদি ভাগ করে দেয়, সাপোজ এর প্রেশার হয়ে যাচ্ছে পি, টেম্পারেচার টি, তাহলে এবার যদি এই চেম্বার নিয়ে কেউ যদি ডিসকাস করে তাহলে কি টোটাল ভর তো ভি ছিল কিন্তু এখন তো 4 ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে অলমোস্ট এটার আয়তন কিন্তু v/4 হয়ে গেল। তাহলে এইটুকু মাস কত হয়ে যাবে, m/4 হয়ে যাবে। তাহলে মাসের উপরে কিন্তু এই ভলিউমটা ডিপেন্ড করছে, কিন্তু এইটার চাপ কত, পি, এখানে চাপ কত, এইটুকু চেম্বারেও পি, এইখানে চেম্বারেও পি, টেম্পারেচার কত, এটাতেও টি, এটাতেও টি। তার মানে কিন্তু টেম্পারেচার এবং প্রেশার কিন্তু এই মাসের উপর ডিপেন্ড করছে না। আমি যদি আরও পার্টিশন তৈরি করি তাহলে কিন্তু আরও চেঞ্জ হতে থাকবে, কিন্তু প্রেশার এবং টেম্পারেচার কোনো দিনই চেঞ্জ হবে না। পুরো সিস্টেমে যা আছে যে কোনো জায়গাতেই আমি তাই পাবো। তার মানে ভরের উপর যারা ডিপেন্ড করছে তাদেরকে বলা হবে ব্যাপক, মানে ব্যাপকভাবে ও ভরের উপরে নির্ভর করছে। যেমন ঘনত্ব, ঠিক আছে। তো এইরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো ভরের উপর নির্ভর করে না এবং কিছু কিছু ভরের উপর নির্ভর করে, সেই অনুযায়ী তাদেরকে আমরা দুটো চলে ভাগ করি। এই সংকীর্ণ চল বলা হয় যেসব চল তাপগতীয় সংস্থায় থাকা বস্তুর ভরের উপর নির্ভর করে না, তারা সংকীর্ণ, মানে একদম একা একা থাকবে এরকম একটা ব্যাপার। সংকীর্ণ, সংকীর্ণ মনের মানুষ, আমি কারোর উপর নির্ভরশীল নই। তাহলে এগুলো চাপ, উষ্ণতা, পৃষ্ঠটান, এগুলো ভরের উপর নির্ভর করে না। কিন্তু এখানে আয়তন, ভর তো নিজে রয়েইছে, এছাড়া রয়েছে আমাদের এনট্রপি, অভ্যন্তরীণ শক্তি। টোটাল অভ্যন্তরীণ শক্তি যদি ইউ হয় তাহলে এইটুকুর অভ্যন্তরীণ শক্তি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। অভ্যন্তরীণ শক্তি মানে নিজের শক্তি, তাহলে নিজের শক্তিতে অবশ্যই এখানে কম মলিকিউল রয়েছে। বস্তু গ্যাসের পরিমাণ যদি কমে যায় তাহলে অভ্যন্তরীণ শক্তি মানে নিজের শক্তিটাও কমে যাবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি এগুলো কিন্তু ব্যাপক চলের মধ্যে পড়ছে। তো আজ আমরা সংকীর্ণ চল ব্যাপক চল অবধি থাকলো। পরের ভিডিওতে আমরা অবস্থার অপেক্ষক, পথ অপেক্ষক এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে আলোচনা করব।